নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন চারটের চতুষ্কোণ। পুজো মিটতে না মিটতেই প্লাবনের আশঙ্কা আবার এই বাংলায়। আকাশের দিকে একবার চেয়ে দেখুন, আকাশের মুখ ভারী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এই সমস্ত খবরে থাকবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী ঝলক। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। পুজো মিটতেই আবার প্লাবনের আশঙ্কা এই বাংলায়। নোটিশ না দিয়ে ফের জল ছাড়ার অভিযোগ ডিভিসির বিরুদ্ধে। ফেসবুক পোস্টে এমনটাই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে, এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ঠিক ১ ঘন্টা আগে এই অভিযোগ করেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুমে এই ঘটনা বাড়বে এবং তাতে দুর্দশা যে আরও বাড়বে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে লিখেছেন। এমনকি এও বলছেন এটি ডিভিসির দ্বারা সৃষ্টি করা দুর্যোগ, অর্থাৎ ম্যান মেড দুর্যোগ, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খালেদ, এই অভিযোগ নতুন নয়, এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন। ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছেন। উৎসবের ঠিক পরেই ৬৫,০০০ কিউসেক জল ছাড়ার অভিযোগ। ডিভিসির তরফ থেকে কি কোনো রকম বয়ান এসেছে? আর এরপর রাজনৈতিক তাপ উত্তাপ কতটা বাড়তে পারে? দেখো, কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে। এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী একাধিকবার বিরোধিতা করেছেন এবং তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু এইবার যে প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন, তিনি বলেছেন যে একেবারে পুরো শক্তি দিয়ে তার প্রতিরোধ করা হবে। শুধু তাই নয়, ডিভিসির এই ঘটনাকে কিন্তু তিনি লজ্জাজনক বলেছেন এবং এইরকম একটা সময় যেখানে মানুষ উৎসবে মেতে রয়েছেন, সেই সময় মানুষের জনজীবন ব্যাহত করার জন্য চক্রান্ত করা হচ্ছে বলে কিন্তু কড়াভাবে কিন্তু আজকে এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেছেন। তার অভিযোগ যে যখন মানুষ বিভিন্ন উৎসবে মেতে রয়েছেন, সেই সময় জেনে শুনে জল ছাড়া হচ্ছে এবং রাজ্যকে না জানিয়ে প্রায় ৬৫,০০০ কিউসেক জল কিন্তু ছাড়া হয়েছে, যার ফলে কিন্তু একাধিক গ্রাম থেকে নিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এবং সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে ক্ষুব্ধ এবং এই বিষয় নিয়ে তিনি কিন্তু কড়া মন্তব্য করে বলেছেন যে ডিভিসি যে ঘটনাটা ঘটাচ্ছে, অর্থাৎ যেভাবে জল ছাড়ছে, তার কিন্তু সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। একেবারে। খালেদ, তুমি সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে আবারও। তার আগে আরো একটি আপডেট জানিয়ে রাখি। যেমন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, তেমন কিন্তু ডিভিসিকে নিয়েও অত্যন্ত সতর্ক রাজ্য সরকার। জল ছাড়া নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন, সেচ দপ্তরের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য সচিব। কোন জেলায় কত পরিমাণে জল ছাড়া হচ্ছে তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এমনকি ডিভিসির ভূমিকা নিয়ে যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাও সামনে আসা থেকে আর কেউ ঠেকাতে পারেনি। আমার সঙ্গে খালেদ জামালই রয়েছে। খালেদ, এই টানাপোড়েন বহুদিনের, এই টানাপোড়েন চলতেই থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এর কি কোনো সমাধান আছে? দেখো, একাধিকবার কিন্তু এই বিষয় নিয়ে শুধুমাত্র ডিভিসি নয়, কেন্দ্রীয় সরকারকেও কিন্তু এই বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে, বারবার এরকম একটা সময় যখন বর্ষাকাল হয়, তখন কিন্তু এই ধরনের ডিভিসির জল ছাড়ার ফলে কিন্তু প্লাবিত হয় বহু গ্রাম থেকে গ্রামীণ একেবারে প্রত্যন্ত এলাকা, যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় চাষবাস থেকে নিয়ে বিভিন্ন রকমের পরিষেবা। এবং এই বিষয়কে নিয়ে কিন্তু কেন্দ্র করে আজকে মুখ্য সচিব মনোজ পন্ত একটা জরুরি বৈঠক ডেকেছেন নবান্নে বিকেল 4:30টার সময়, যেখানে সমস্ত জেলা শাসককে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং তার পাশাপাশি সমস্ত সংশ্লিষ্ট বিভাগীয় যারা সচিবরা রয়েছেন তাদেরকে কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এবং এই বৈঠকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে ডিভিসি কত জল ছেড়েছে, তার পরিমাণ কি, কোন কোন জেলায় এই জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে, এই সমস্ত রিপোর্ট একদিকে সেচ দপ্তর থেকে চাওয়া হয়েছে, অন্যদিকে সংশ্লিষ্ট যে সমস্ত বিভাগীয় সচিবরা রয়েছে তাদেরকে উপস্থিত থেকে তাদের সঙ্গে কিন্তু আলোচনা করা হবে যে কিভাবে এই ধরনের যে প্লাবন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলা করা যায়। বেশ, ধন্যবাদ। খালেদ জামাল আমার সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে। আর এ নিয়ে ফিরাদ হাকিম, তিনি আজ যখন বাজে কদমতলা ঘাটে বিসর্জন পরিদর্শন করতে এসেছিলেন, তখন আমরা প্রশ্ন করেছিলাম ডিভিসি জল ছাড়া নিয়ে কলকাতার মেয়রের কি বক্তব্য, শুনুন। প্রত্যেকবারই ওরা করছে এবং এটা নিশ্চিতভাবে আমাদের গভর্নমেন্ট লেভেলে এটা মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলছেন। আমাদের সত্যি খুব একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে।
প্রবলেম হয়ে গেছে, বড় প্রবলেম হয়ে গেছেন বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে এই মুহূর্তে একবার বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখেছেন, আকাশের কিন্তু মুখভার গতকাল থেকেই। আজকে বঙ্গে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এমনটা বলা যাচ্ছে না, যদিও আবহাওয়া দফতর বলছে আগামীকাল বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আমার সঙ্গে এই মুহূর্তে বিক্রান্ত রয় রয়েছে সরাসরি। বিক্রান্ত, হাওয়া অফিস কি বলছে? এই বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা বাড়বে? আজকে কলকাতাবাসী কিংবা কলকাতার আশেপাশে যে জেলা রয়েছে সেই জেলার মানুষ স্বস্তিতে থাকবে, নাকি আগামীকাল থেকে আবার কলকাতায় জল জমার যে ছবি, জলযন্ত্রণার যে ছবি আমরা দেখতে পাই, তাই আবার স্পষ্টভাবে দেখা যাবে? দেখো, হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে অতি ভারী যে নিম্নচাপ সেটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অবশ্যই হবে এবং তার থেকে সবচেয়ে বেশি হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে। সকাল থেকে মেঘলা আকাশ থাকার পরেও দুপুরবেলা থেকে বৃষ্টিপাত হবে এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আগামী 4 তারিখ এবং 5 তারিখ কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু হবে এবং 5 তারিখের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে কমার রয়েছে। এর পাশাপাশি এই যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জায়গায় কিন্তু বিভিন্ন এলাকায় অতি দ্রুত গতিবেগে কিন্তু হাওয়া বইবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। যদিও এই যে ঝড় সেটা কিন্তু স্থানীয় কোনো এলাকায় দেখা যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গও কিন্তু বাদ যাবে না। দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টিপাত হবে এবং যে বৃষ্টিপাত আজ আগামীকাল অর্থাৎ আগামী 4 তারিখ এবং 5 তারিখ অবধি কিন্তু এই বৃষ্টিপাত হবে। অর্থাৎ সেই জল যন্ত্রণার মধ্যে কিন্তু পড়তেই হবে, এমনটা হাওয়া অফিস সূত্রে যারা বলছে সেই সূত্রটা কিন্তু বোঝা যাচ্ছে। বেশ, ধন্যবাদ বিক্রান্ত রয়, আমার সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে। হাওয়া অফিসের তরফ থেকে অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে কি জানানো হচ্ছে? লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ হার্ড লুক। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর অবস্থান এখন আমাদের উড়িষ্যাতে রয়েছে। উড়িষ্যার সম্বলপুর এর কাছাকাছি, সম্বলপুর থেকে দক্ষিণ পশ্চিম দিকে 50 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। এই গভীর নিম্নচাপটি এখন আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তর উড়িষ্যার উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, উত্তর উড়িষ্যার মধ্যে দিয়ে। তারপরে ছত্তিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর ছত্তিশগড়ে যাওয়ার সময় এটা উত্তর অভিমুখে অগ্রসর হবে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের মূলত আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রভাবিত হচ্ছে। তার জন্যে আমাদের রাজ্যের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের জন্য, সেটা হলো দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং উত্তরের জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে বৃষ্টিতে শহর থেকে একাধিক জায়গা থেকে খবর আসছে যে শহরের বেশ কিছু এলাকায় এখন ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। স্থায়ী সমাধানে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তৈরি হচ্ছে একাধিক নতুন পাম্পিং স্টেশন। ম্যান্ডেভিল গার্ডেন্সে নিকাশির পাইপলাইন পরিবর্তন করা হচ্ছে। 109 নম্বর ওয়ার্ডে নিকাশিতে একগুচ্ছ নতুন প্রকল্প নিচ্ছে কেএমসি। তৈরি করা হচ্ছে নতুন পাম্পিং স্টেশন। ফিরহাদ হাকিম কি বলছেন শুনবো। পাম্পিং স্টেশন আসছে, সেটা হয়ে গেলে আমার মনে হয় যে পার্মানেন্ট সলভ হবে। যেরকম আমাদের পাইপ অনেক বড় বড় হাই রাইজ হয়ে গেছে, আমাদের একটা সময় বাংলো ছিল বালিগঞ্জের বিভিন্ন জায়গায়, যেরকম ম্যান্ডেভিলা গার্ডেন, বালিগঞ্জ প্লেস, সব জায়গায় পাইপ আমরা মোটা বড় পাইপও বসানোর স্কিম আছে। 108 নম্বর সিস্টেমটা পুরো তৈরি করা হবে, ডিসেম্বর থেকে কাজটা শুরু হবে।
কলকাতার বাইরে জেলাতেও কিন্তু গত দুদিনে রীতিমতো ক্ষয়ক্ষতি এবং বিপর্যস্ত জনজীবনের চিত্র ধরা পড়ছে। যেমন মিনিট খানেকের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে হরিণঘাটায় সাইক্লোনে ব্যাপক ক্ষতি হয়েছে। নারায়ণপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে, জানা যাচ্ছে ভেঙে পড়েছে 10 থেকে 12টি বাড়ি। এক জায়গা থেকে অন্যত্র উড়ে গেলে টিনের চাল পর্যন্ত উড়ে চলে গেছে। চাষির জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। হরিণঘাটার বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এমন ঘটনাই ঘটেছে। মিনিট খানেকের ঝড় এবং তাতেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে হরিণঘাটার একাধিক জায়গা। এখান থেকেই আমাদের এক প্রতিনিধি সুবীর দাস তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন, দেখে নেব। থেমেছে, কিন্তু এই যে নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নারায়ণপুরের যে 3টি প্রায় গ্রামের প্রায় 10 থেকে 12টি বাড়ি ভেঙে পড়েছে, তাদেরকে কিন্তু প্রশাসন কিন্তু ঘটনাস্থলে এসেছিল। আমি ক্যামেরা পাশে দেখাতে বলবো, দেখো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদেরকে রিলিফ দেওয়া হচ্ছে এবং ত্রিপল দেওয়া হচ্ছে, কিন্তু তারা কি পেয়েছে? ত্রিপল। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ত্রিপলে দিয়েছে, আর কোনো কিছুই দিইনি। ত্রিপলই দিয়েছে না, আর কিছু দিইনি। উনি বলেছে পরে চাল দিব, পরে চাল দেবে। হ্যাঁ, আর দেবে বলেছে। হ্যাঁ, দেবে বলেছে। কি নাম আপনার? প্রহ্লাদ দাস। কোনটা বাড়ি? এই বাড়িটাই ক্ষতি হয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? শ্যামল দাস। কি বলেছে আপনাদের? আমার কিছু বলিনি। কি বলেনি, শুধু ত্রিপল দিয়েছে। হ্যাঁ, দেখো ত্রিপল শুধু দিয়েছে, আর কিন্তু যে রিলিফ দেওয়ার কথা হয়তো পরে দেবে বলেছে। কিন্তু প্রশাসনের লোকজন এসেছিল, ঘটনাস্থল দেখে গেছে, ঘুরে গেছে। আমি একটু কথা বলে নেবো। এই যে ক্ষতি হলো ঝড়ে, প্রশাসনের লোক আসলে কি বললো? এখন একটা করে ত্রিপল দিয়েছে আর বলেছে পরে, কিন্তু এখনই তো মানুষ থাকতে পারছি না, কিছু করতে পারছি না, পরে নিয়ে কি করবে? এখন কোনো ব্যবস্থা করতে বলছি, ওইটা তো শুনছে না। ঝড় তো হচ্ছে ভোর 5টায়, তারপরে প্রচন্ড বৃষ্টি, কুলকুলিয়া সব তো ভিজে গেছে, আসবাবপত্র বিছনাপত্র সবই ভিজে গেছে, এখন থাকার অবস্থাই নেই। সব প্রশাসনের লোকজন এসেছিল। কয়েক মিনিটের ঝড় তাদের লণ্ডভণ্ড হয়ে গেল সন্দেশখালীর শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। আহত হয়েছেন 6 জন স্থানীয় বাসিন্দা, তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পঞ্চায়েত ও বিধায়কের তরফে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। বড় বড় গাছ ও চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এমনটাই জানা যাচ্ছে। কয়েক মিনিটের ঝড় আর তাতেই সন্দেশখালীর শতাধিক মতো বাড়ি জাস্ট লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালী। স্থানীয় বিধায়ক তাদের তরফে ত্রিপল দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা কি বলছেন শুনবো। ঘর দুয়ার ভেঙে গেছে, ঘরে ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে গেছে, আর থাকতে পারছি না জল বৃষ্টিতে, সব পেপার উড়িয়ে নিয়ে চলে গেছে, ঘর ভেঙে গেছে, ঘরে কিচ্ছু নেই, জলে থাকতে পারছি না, মাথা রাখতে পারছি না, আমি কোথায় থাকবো, কোথায় কি করে থাকবো? ঝড়ে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে। আমি আমার বাচ্চা ছিলাম একা, ঘরে থাকতে পারিনি, ঘর পুরো ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, প্রধান এসেছিল, এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতন। কি করবো ভেবে পাচ্ছি না, কোথায় থাকবো। পাথরঘাটা গ্রামে আজ দুপুরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা তছনছ করে কিছু ঘরবাড়ি ভেঙে অ্যাসবেস্টারে যতগুলো ঘর ছিল আমরা দেখলাম সব ঘরে ভিজিট করলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম, এসে দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাসবেস্টার যা ছিল সব উড়িয়ে নিয়ে গেছে। এই মুহূর্তে আমরা পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম, আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের যথাযথ রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছাতে। যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার, সেগুলো আমরা সন্ধ্যে 9টা-10টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত্রিতে থাকতে পারে। সুন্দরবনেও ঝড়ের তাণ্ডব এবং সেই তাণ্ডবে প্রায় 90টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন 1 জন মহিলা সহ মোট 6 জন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে সুকুমার মাহাতো। সুকুমার মাহাতো কি বলছেন শুনবো। আজকে হঠাৎ করে কয়েক সেকেন্ডে একটা টর্নেডো হয়েছে সর্বে আগাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রাম। আমরা মূলত বাইরে দাঁড়িয়েছি, একটা ঘর ভাঙে এবং এদিকে ঝড়ের গতিবেগ এত বেশি ছিল ওদের মানে ঝড় তুলে ফেলে দেয় এবং যেটি ঘাড়ে বা এই থেকে আহত হচ্ছে বা ভালো ইঞ্জুরি আছে।
আপনি তো এলাকায় গিয়েছিলেন? এই এলাকায় সঙ্গে সঙ্গে গিয়েছিলাম, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে। প্রায় 100-র বেশি ঘরবাড়ি ভেঙেছে, প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কতজন হয়েছে? আপাতত যা খবর আছে 6। একটু সিঁদুর খেলার দিকে চোখ রাখি, কারণ পুজো চলে গেলেও, পুজো শেষ হয়ে গেলেও মন থেকে যেন পুজোর আমেজ সত্যি যাচ্ছে না। লেকটাউন আদিবাসী বৃন্দের পুজো চলছে দেবী বরণ ও মহিলাদের সিঁদুর খেলা। লাল শাড়ি পরে সিঁদুর খেলায় মেতেছেন আপমর বাঙালি। সেখান থেকে একটি ছোট্ট প্রতিবেদন তুলে ধরেছেন আমার সহকর্মী দীপাঞ্জনা। এই মুহূর্তে এসে হাজির হয়েছি লেকটাউন অধিবাসী বৃন্দের। আর এবছরের থিম লাইব্রেরি, কিন্তু 4টে দিন কিভাবে যে কেটে গেল আমরা কেউ জানি না। অর্থাৎ মাকে বিদায় জানাচ্ছি কিন্তু সকলে হাসি মুখে। ইতিমধ্যে সুরজিৎ প্রামাণিককে বলবো যে ছবি তুলে ধরতে লেকটাউন অধিবাসী বৃন্দের যারা রয়েছেন মহিলা সদস্য, তাদের ইতিমধ্যেই সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে। আর সকলে লাল পাড় সাদা শাড়ি পরেছে, কচি শিশুরা তারা একেবারে ঝলমলে পোশাক পরে সিঁদুর খেলায় মেতে উঠেছে। তার কারণ মাকে বিদায় দেওয়ার পালা। আর মাকে বিদায় দেওয়ার আগেই মাকে সুন্দর করে সাজিয়ে মনের আশা পূর্ণ সব কথা জানিয়ে কিন্তু মাকে বিদায় দিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছি, সকলে একদিকে যেরকম ঢাক বাজছে, সেই ঢাকের তালে মহিলারা নাচছেন এবং একেবারে বলা যায় প্রাণ খোলা আনন্দ। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই 4টে দিন কিভাবে যে কেটে গেছে, সকলের মন খারাপ। কিন্তু মন ভারাক্রান্তের সাথেও কিন্তু প্রত্যেকটা মানুষ তারা আজ এই সিঁদুর খেলাতে মেতে উঠেছে, সুন্দর করে সেজে গিয়েছেন তারা। এবং এই লেকটাউন অধিবাসী বৃন্দ যারা মহিলা সদস্য রয়েছে তারা অত্যন্ত খুশি। তার কারণ এত সুন্দর একটা পুজো, তারা সারা বছর ধরে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে। সব মিলিয়ে বলা যায় এত সুন্দর একটা আনন্দের মধ্যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তাই নয়, ছোট ছোট কচিকাচারাও মেতে উঠেছে এই নৃত্যতে। অর্থাৎ ঢাকের তালে কোমর তোলে কথাতেই রয়েছে। যে কারণেই লেকটাউন অধিবাসী বৃন্দে যারা মহিলা সদস্য রয়েছেন তারা সকলে এক শাড়িতে, অর্থাৎ এক শাড়িতে যেমন তাদেরকে সুন্দর দেখাচ্ছে, অন্যদিকে সকলের গালে যে রঙিন হয়ে উঠেছে সে গাল। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই সিঁদুর খেলার মধ্যে দিয়েই কিন্তু উমাকে তারা বিদায় জানাচ্ছেন। অর্থাৎ আবার এসো মা। সকলের সবশেষ একটাই কথা, মাকে বিদায় দেওয়ার আগে সকলের কাছে সকলে যেন বলে যে মা সকলকে ভালো রাখুক, আবার এসো মা। এই কথা দিয়েই কিন্তু মাকে তারা বিদায় জানাচ্ছে এবং সকলেরই মন ভারাক্রান্ত হলেও কিন্তু সব মিলিয়ে বলা যায় মন ভারাক্রান্ত হলেও কিন্তু মানুষের যে উচ্ছ্বাস, এই আবেগ, অর্থাৎ ইতিমধ্যে দেখা যাচ্ছে সকলে আনন্দে মেতে উঠেছেন সিঁদুর খেলা। কারণ এই সিঁদুর খেলার মধ্যে দিয়েই মাকে আনন্দের সাথে তারা বরণ করে নিয়েছে। আর রীতিনীতি মেনেই লেকটাউন অধিবাসী বৃন্দের উমাকে বিদায় দেওয়ার পালা। বিদায় দেওয়ার আগে সকলের একটাই কথা, আবার এসো মা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে শাও, ক্যালকাটা নিউজ, কলকাতা। আস্তে আস্তে এবার উমার ঘরে ফেরার পালা। তাই তো সবার মনেই চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বিসর্জনের পর গঙ্গার ঘাট পরিষ্কার করা হচ্ছে। কেএমসির তরফে ঘাটগুলি পরিষ্কার করার জন্য তৎপরতাও নেওয়া হয়েছে। রাজ্যে আজ বাজা কদমতলা ঘাটে পুরকর্মীরা কেমন কাজ করছেন সেটাই দেখতে গিয়েছিলেন ফিরাদ হাকিম। প্রতিমার কাঠামো সহ ফুল মালা পরিষ্কার করা হচ্ছে কিনা, স্পিড বোটে নজরদারি করা হচ্ছে কিনা, রিভার ট্রাফিক পুলিশের নজরদারি চলছে কিনা, এই সমস্ত কিছু পরিদর্শন করলেন মেয়র হাকিম এবং সেখান থেকে কি জানালেন শুনব। আজকে আমরা এক্সপেক্ট করছি যে কিছু বড় প্রতিমা, যেগুলো ক্লাবের প্রতিমা, সেগুলো আসবে এবং আমাদের দেখছি যে সব অ্যারেঞ্জমেন্টগুলো সবাই মিলে যৌথভাবে কাজটা করছে। আমাদের অফিসাররা, সব লেভেলের অফিসার, কর্মচারী সবাই রয়েছে, প্রত্যেক বছরের মধ্যে নির্বাচন হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি বাজা কদমতলা ঘাট থেকে রয়েছেন আমার সহকর্মী বিক্রান্ত রায়। বিক্রান্ত, প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং একের পর এক প্রতিমা আসছে বিসর্জনের জন্য। পুরসভার পক্ষ থেকে কি কি নজরদারি নেওয়া হয়েছে, কি কি স্পেশাল পদক্ষেপ নেওয়া হয়েছে? কিছুক্ষণ আগেই ফিরাদ হাকিম বললেন যে তৎপর কেএমসি, সেই ছবিটা একটু দেখব।
একদমই তাই। সকাল থেকে কিন্তু এই বাজে কদমতলা ঘাটে কিন্তু প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগেই ফিরহাদ হাকিম তিনি নিজে উপস্থিত হয়েছিলেন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন। চিত্র সাংবাদিক সঞ্জীব চক্রবর্তীকে একবার ছবিটা দেখাতে বলবো। একের পর এক প্রতিমা কিন্তু এখানে আসছে এবং ওখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে যে কজন প্রতিমার সঙ্গে একজন দুজন যারা রয়েছে সেই পুজো কমিটির লোকেরা এখানে প্রতিমা নিয়ে ঢুকছে। এরপরই সোজা গিয়ে তারা কিন্তু ঘাটে যে প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং তারপরই বেশিক্ষণ তাদেরকে এখানে স্টে করতে দেওয়া হচ্ছে না, থাকতে দেওয়া হচ্ছে না। এই যে পুরো বাজে কদমতলা ঘাট, সেই ঘাট কিন্তু পরিষ্কার রাখা হচ্ছে। ঘাটে যাতে বেশি জমায়েত না হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকটাও নজর রাখা হচ্ছে। একাধিক পে লোডার রয়েছে, একাধিক রয়েছে, অর্থাৎ যারা আসছেন যে সমস্ত ঠাকুর প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং নিরঞ্জন হওয়ার পরেই সেই প্রতিমার কাঠামো কিন্তু পে লোডারের সঙ্গে সাহায্যে তুলে নিয়ে এখান থেকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে একদম গঙ্গা ঘাটে যে একদম ঘাটের সামনেটা যে একের পর এক প্রতিমা কিন্তু সেখানে নিরঞ্জন প্রক্রিয়া চলছে। এবং কলকাতা পুলিশের রিভার পুলিশের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টা। এবং সেখান থেকে দাঁড়িয়ে যে ছবি উঠে আসছে এই যে পুরো পরিষ্কার যত সময় এবং মাইকিং চলছে যাতে অযথাভাবে যাতে ভিড় না করে, অর্থাৎ বিসর্জন হয়ে যাওয়ার পরই যাতে তারা যাতে ওপরে উঠে আসেন, বিশেষ করে মহিলারা, কারণ নিরাপত্তার বিষয়টা কিন্তু জোরদার করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হচ্ছে। একেবারে বিক্রান্ত রায় আমার সহকর্মী রয়েছেন। বিক্রান্ত, একে একে প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিন ধরে এই পর্ব চলবে। কেএমসির পক্ষ থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পেট্রোলিং কিংবা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা কি রয়েছে? বিক্রান্ত, শোনা যাচ্ছে? বেশ, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখছেন একেবারে বাজা কদমতলা ঘাট থেকে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে এবং প্রতিমা নিরঞ্জনের জন্য যাবতীয় তৎপরতা কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পেলোডার রাখা হয়েছে যাতে গঙ্গা দূষণ কম হয়। প্রতিমার পরিকাঠামো তৎক্ষণাৎ তুলে ফেলা হচ্ছে এবং কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য রিভার পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চিত নিরাপত্তা রয়েছে। মনে কিছুটা হলেও বিষাদের সুর রয়েছে, কারণ পুজো শেষ, মা আবার পাড়ি দিয়েছেন কৈলাসে, আবার 1 বছরের অপেক্ষা। কিন্তু তাই বলে খবর তো আর থেমে থাকবে না। খবরের জন্য সব খবর সবার আগে দেখার জন্য, সব আপডেট পাওয়ার জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজে।